ম্যাডাম ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে ম্যাডাম টেবিলে রাখা গরম চা মুখে ছুঁড়ে মারে। কোন রকম চোখ বন্ধ করে নেই, আর মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ অবস্থায় বললাম, ম্যাম ক্ষমা করবেন, ছাড়ের হুকুম ছিল, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। নিধি আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, রাস্কেল, মেয়েদের শরীর দেখতে খুব শখ তাই না? আজকেই পাপাকে বলছি যেন তোকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। নিধির কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। কাঁপা কাঁপা গলায় বললাম, ম্যাম এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। নিধি বলল, মনে রাখিস, এরপর যদি কোনোদিন এমন কিছু করিস তাহলে তোকে জুতা পিটা করব, করে চাকরি থেকে বহিষ্কার করব। কথাটা বলে নিধি চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখের কোণে অশ্রুকণা ভিড় করেছে, কিন্তু আমরা যে কান্না করতে পারবো না, কান্না করা যে আমাদের মানায় না। গায়ে সৈনিকের খাঁটি পোশাক, হাতে রাইফেল, এ যেন রোবটের মতো অনুভূতিহীন এক মানুষ আমি। বাবার অনেক স্বপ্ন ছিল আমি সেনাবাহিনীতে চাকরি করব। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা আর ছোট বোনটার দায়িত্ব আমার উপর এসে পড়ে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর টিউশনি করাতাম, সেখানে যা পেতাম তা দিয়ে টানাপোড়ার সংসার। রেজাল্ট বের হলো, আমাদের কলেজের সেরা রেজাল্ট করলাম। তারপর দেখলাম পত্রিকায় সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন দিয়েছে। আবেদন করার টাকা ছিল না। বাসায় যখন মাকে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলি, মা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন মুচকে এসে রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই ক্লাস 5-এ পড়া বোনটা সামনে এসে দাঁড়ায়, হাতে মাটির ব্যাঙ। কি হচ্ছে বুঝতেছি না। পুচকিটা মাটির ব্যাংকটা হাতে দিয়ে বলল, ভাইয়া তুমি যে টিফিন খেতে টাকা দিতে, আমি খাইনি, এখানে জমিয়েছি, এখানে 500 টাকার মতো হবে, তুমি আবেদনটা করো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আশা আমার ছোট বোন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। সকালবেলা ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি। সেনাবাহিনীতে টিকে গেলাম। সন্ধ্যায় যখন মেজর সিনহা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, তখন নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। বারবার বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আজ বাবা থাকলে কত খুশি হতো। তার স্বপ্ন পূরণ হয়েছে, তার ছেলে সরকারি চাকরি পেয়েছে, কতই না গর্ববোধ করত। মাসখানেক পর সিলেট সেনানিবাসে আমাকে ট্রেনিং এ ডাকা হলো। আমার সাথে ছিল রাফি। দুজনেই বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। এজন্য এক অন্যরকম জীবন, সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম সব মিলিয়ে গৌরবের এক জীবন, যা শত কষ্টকেও হার মানায়। ট্রেনিং এ 2000 সৈনিকের মাঝে প্রথম হলাম। তৎকালীন সেনাবাহিনীর পরিবারকে নিরাপত্তার জন্য আমাকে মনোনীত করা হলো। এইসব দাঁড়িয়ে ভাবছি, তখনই চোখের সামনে দিয়ে নিধি তার বাবার সাথে ঢাকায় চলে গেল। নিধি সেনাবাহিনীর প্রধানের মেয়ে। ছোটবেলায় মা মারা যায়। সেদিন থেকে অনেক চঞ্চল টাইপের। তার বাবা তার চঞ্চলতায় কখনো বাধা দেয়নি, যার জন্য মানুষকে মানুষ মনে করে না। সত্যি বলতে বড় লোকেরা এমনই, তাদের কাছে গরিবরা মানুষ না। কার কয়টা বাড়ি কয়টা গাড়ি, এইসব দিয়ে তারা মানুষ মনে করে। 3 দিন পর নিধি ঢাকা থেকে সিলেট ব্যাক করে। আমাকে দেখে তার চোখটা রক্তবর্ণ ধারণ করে। পরের দিন বিকালে দাঁড়িয়ে আছি বাসার সামনে, কে যেন পিছন থেকে ডাক দিল, রাজ এইদিকে আসো। পিছনে তাকিয়ে দেখি নিধি, তার সাথে আরো 2টি মেয়ে। আমি কাছে যেতেই নিধি মেয়ে দুটিকে কি যেন বলল। মেয়ে দুটি নিধির কথা শুনেই হেসে দিল। নিধি বলল, রাজ পুকুরের মাঝখানে পদ্ম ফুলটা দেখছো না, সেটা আমাদের এনে দাও। আমি বললাম, ম্যাম কাপড় তো ভিজে যাবে। নিধি বলল, ইটস মাই অর্ডার, সো নিয়ে আসো যাও, নয়তো বাবাকে বলবো তুমি আমাদের সাথে অসভ্যতামি করেছো, শাস্তি কি হবে জানো তো। নিধির কথা শুনে অনেকটা ঘাবড়ে গেলাম। বুঝতে পারছি না আমার সাথে নিধির কিসের শত্রুতা, যার জন্য এমন করছে। পদ্ম ফুল আনতে গেলে নির্ঘাত জ্বর হবে, এইসব ভাবতেই শরীরটা শিউরে উঠলো। নিধি বলল, কি হলো, এনে দিচ্ছ না কেন? আমি বললাম, জি আনছি, আপনি একটু সময় দেন। আমি পুকুরে ঝাঁপ দিলাম। পাশে অবস্থানরত এক সৈনিক আমার এমন বোকামি দেখে বিস্মিতভাবে তাকালো এইদিকে। আমি পুকুরের মাঝখান থেকে ছাত্রিয়ে কয়েকটা পদ্ম ফুল এনে নিধির হাতে দিলাম। নিধি ফুলটা হাতে না নিয়েই মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো। আমি বললাম, ম্যাম ফুলটার কি দোষ ছিল? নিধি বলল, তুই কি করে ভাবলি তোর মতো সামান্য 20,000 টাকার বেতন পাওয়া সৈনিকের হাতে ফুল আমি নিব? তোর আনা ফুল আমার হাতে নয়, পায়ের তলায় শোভা পাই, বুঝতে পারছিস? নিধির কথা শুনে মুচকি হাসলাম। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে আমার মনের মতো আকাশটারও মনটা বিষণ্ণ। একটু দূরে কমান্ডো ট্রেনিং হচ্ছে, তার পাশে দুদলে ফুটবল খেলছে। জীবনটা রংধনুর 7 রঙের মতো কেমন আলাদা। নিধি বলল, কি হলো, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এমন করে? আমি বললাম, ম্যাডাম আপনি তো যেতে বলেননি,
নিধি বলল, ও আচ্ছা, শোন, তোকে যেন আমার সামনে না দেখি, তোকে দেখলে আমার পায়ের স্যান্ডেল খুলে মারতে ইচ্ছে করে। নিধির বান্ধবী তিশা বলল, এই নিধি, এসব কি বলছিস? আমি নিধি আর তিশার কাছ থেকে চলে আসলাম। আমি চলে আসার পর তিশা বলল, নিধি, তুই এই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? ছেলেটাকে জোর করে ঠান্ডা পানিতে নামালি, এখন আরো জুতা খুলে মারতে চাইলি। নিধি বলল, আমার বান্ধবী হয়ে তার প্রতি তুই দরদ দেখাচ্ছিস? লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? তিশা বলল, দোষ, রেগে যাচ্ছিস কেন? আমি ওর হয়ে কেন কথা বলবো? সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই। নিধি বলল, তুই এই লুচ্চাটার প্রেমে পড়লি নাকি? তিশা বলল, প্রেমে কেন পড়বো, যা সত্যি তাই বললাম। তবে ছেলেটাকে দেখলে অজানা এক ভালো লাগা কাজ করে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিধি বলল, সিপ, আমার বান্ধবী হয়ে শেষ পর্যন্ত তোর ওই লুচ্চাটাকে ভালো লাগলো? জানিস কত বড় অসভ্য ছোট লোকটা? তিশা বলল, কেন, কি করেছে তোর সাথে? দিদি বলল, শোন তাহলে, 5 দিন আগে আমি শাড়ি পরছিলাম, এমন সময় দরজায় নক না করে সরাসরি আমার রুমে ঢুকে পড়েছে, আর আমার বিয়ের আগে সবকিছু দেখে ফেলেছে। কত বড় লুচ্চা, আমার সবকিছু দেখে ফেলেছে। আমি যদি পারতাম গুলি করে ছোট লোকটাকে মেরে ফেলতাম। বাবাই যে কি করে এমন একটা অসভ্যকে নিরাপত্তার জন্য রেখেছে। তিশা বলল, ও, তুই কিছু বলিসনি? আচ্ছা, সত্যি কি আমাদের প্রিন্সেসের সবকিছু দেখে নিয়েছে, নাকি কিছু বাকি রেখেছে? নিধি বলল, তিশা, তুই চুপ করবি, আমার ওসব দেখে নিয়েছে, তাই আমিও কম করিনি, গরম চা মুখে ছুঁড়ে মেরেছি। জানিস বলে কি আমাকে, দরজায় নাকি নক করেছিল, কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে রুমে ঢুকেছে। তার এই মিথ্যা অজুহাত শুনে আরো 2টা থাপ্পড় কষে দিয়েছি। ভালো করছি না? তিশা বলল, ছেলেটা যদি সত্যি নক করে থাকে আর তুই যদি না শুনিস তাহলে ঠিক আছে। আচ্ছা, তুই দরজা লক করিসনি কেন? এটা তো ভুল করেছিস। আচ্ছা, একটা সমাধান দিই, যেহেতু বিয়ের আগে ছেলেটা তোর সব দেখে নিয়েছে, সেহেতু তুই ছেলেটাকে বিয়ে করে নে। দিদি বলল, তিশা, তুই কিন্তু এখন বেশি বেশি বলছিস, আমি মরে যাব, তবু ওই রকম ছোট লোককে বিয়ে তো দূরে থাক, ভালোবাসবো না। আমি তো একজনকে অনেকদিন আগেই ভালোবেসে ফেলেছি, আমার প্রতিটা ভাবনায় সে মিশে আছে, আমার প্রতিটা স্পন্দনে তাকে ঘিরে। তিশা বলল, কি বলছিস এসব নিধি? যার জন্য কলেজের সবাই পাগল, সে কিনা অন্যজনের জন্য পাগল? কে সে? দেখা না একটু দেখি সে ভাগ্যবান মানুষটাকে। নিধি বলল, তার কোনো পিক নেই রে তিশা। তিশা বলল, কি বলছিস এইসব? যাকে ভালোবাসিস তার কোনো পিক নেই, এটা কোনো কথা? মিথ্যা কেন বলছিস? আমি দেখলে কি তোর ভালোবাসার মানুষকে নিয়ে যাব তোর থেকে? নিধি বলল, দোস্ত, বিলিভ মি, আমি তাকে না দেখেই ভালোবেসেছি, তার সাথে কোনোদিন কথাও হয়নি, জানি না আর কোনোদিন হবে কিনা। সে ফর্সা না কালো, লম্বা না বেটে, এইসব আমি জানি না। আমি শুধু জানি সে আমার অনুভূতি, আমার ভালোবাসা, তাকে ছাড়া যে এই মনে আর কাউকে জায়গা দিতে পারবো না। তিশা বলল, ও, বুঝতে পারছি, তা ছেলেটার নাম কি তা তো জানিস? আর না দেখে কিভাবে প্রেমে পড়লি, একটু বলবি আমাকে? বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। নিধি বলল, তার নাম জানি না, ফেসবুকে তার লেখা অপ্রাপ্তি গল্পটা পড়ে খুব কেঁদেছিলাম। একটা মানুষের অনুভূতি এত সুন্দর হয়, তার লেখা না পড়লে হয়তো জানতাম না। তার প্রতিটা লেখা আমার মর্মে প্রেমের শিহরণ জাগিয়েছে। আমি নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকে পণ করেছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু কাউকে না দেখেই যে ভালোবেসে ফেলবো তা কোনোদিন ভাবিনি। তিশা বলল, ও আচ্ছা, বুঝতে পারছি, তা তোর উচিত ছেলেটার খোঁজ নিয়ে পরিচয় বের করা। এমনও তো হতে পারে ছেলেটা অন্য কাউকে ভালোবেসে ফেললো। নিধি বলল, ঠিক বলেছিস, কিন্তু ছেলেটা তো কারোর সাথে কথা বলে না, নিজের পরিচয় দেয় না। তিশা বলল, আচ্ছা দোস্ত, মন খারাপ করিস না, একদিন ঠিকই তার পরিচয় জানতে পারবি। আমি আজ আসি, অন্যদিন আসবো। নিধি বলল, আচ্ছা যা তাহলে, রাতে ফেসবুকে নক দিস, কথা আছে। এইদিকে রাত্রিবেলা আমার শরীর কেঁপে জ্বর আসে, তবুও ডিউটি করতে হচ্ছে। রাত প্রায় 10টা, এমন সময় সেনাবাহিনীর প্রধানের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমেই সিনহা সাহেব আমার কাছে আসতেই স্যালুট দিলাম। স্যার আমার কাঁধে হাত রেখে বলল, তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, তোমার মতো সৈনিক দেশের ভবিষ্যৎ। সামনে মাসে হেলিকপ্টার থেকে প্যারাশুট থেকে লাফ দেওয়ার প্রতিযোগিতা হবে, তুমি অংশগ্রহণ করো। যদিও তুমি সাধারণ সৈনিক এখন, আমি তবুও তোমার জন্য অংশগ্রহণের সুযোগ করে দিব, পারবে তো? আমি বললাম, জি স্যার, পারবো। সিনহা বলল, আরেকটা কথা, সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেও, দক্ষতার সাথে পড়াশোনার যোগ্যতাটাও লাগবে। স্যার চলে গেলে মনে মনে ভাবলাম, সত্যি মানুষ কত অদ্ভুত। নিধির বাবা কত সুন্দর মনের মানুষ, আর নিধি কতটা নিচু মনের মানুষ।
নিধি এইবার এইচএসসি পরীক্ষা দিবে। শুনেছি নিধি সেনাবাহিনীর কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে, নিধিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। যে কেউ প্রথম দেখায় তার প্রেমে পড়ে যাবে। আল্লাহ তাআলা তার চেহারায় এক অদৃশ্য মায়া দিয়েছে, যে মায়ার জাদুতে যে কোনো মহাপুরুষকে বধ করতে পারবে। তার ডাগর কালো চোখ, অনিমেষ কালো চুল, ভুবন ভোলানো হাসি, সব মিলিয়ে দা ভিঞ্চির বিখ্যাত সেই মোনালিসা। পরের দিন সেনাপ্রধানের বাসা থেকে সোজা জালালাবাদ ক্যান্টনমেন্টে চলে গেলাম। সেখানে 2 সপ্তাহের ট্রেনিং শেষে কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। সব কয়টি প্রতিযোগিতা ও হেলিকপ্টার থেকে প্যারাশুট পরে লাফ দিয়ে প্রথম স্থান অধিকার করলাম। রাষ্ট্রপতি সম্মানসূচক সোনার মেডেল দিলেন। আমি 5 তলায় ছাড়ের রুমে যেতেই দেখতে পেলাম ছাড় আর তার মেয়ে বসে আছে, সাথে তিশাও আছে। নিধিকে আজ খুব সুন্দর লাগছে, নীল শাড়ি, সাথে কাঁচের চুড়ি, একদম বাঙালি মনে হচ্ছে। স্যার আমাকে দেখেই বললেন, কংগ্রাচুলেশন রাজ, আমি জানতাম তুমি পারবে। জানিস মা, রাজ সবগুলো প্রতিযোগিতাতে প্রথম হয়েছে, যা কিনা আর্মি ইতিহাসে বিরল। স্যারের কথা শুনে নিধি ভেকচি কাটলো। তিশা অনেকটা বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলাম। আমি মুচকে এসে স্যারকে ধন্যবাদ জানালাম। সিনহা স্যার বলল, ওয়েলকাম রাজ। শোনো, নিধি তার ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছে। আমি চাচ্ছি তুমি নিধি আর তিশা মামুনির সাথে যাও। আমি আজ বিকেলে ঢাকায় যাচ্ছি, ফিরতে ফিরতে পরশুদিন। আমি বললাম, জি স্যার। নিধি বলল, বাবা আমি কি এখনো ছোট, ড্রাইভ করতে পারি তো। আমি আর তিশা ঠিক যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমাদের সাথে কাউকে যেতে হবে না। সিনহা সাহেব বলল, আমি যা বলছি তাই, তোমাদের সাথে রাত যাবে। তোমাদের নিরাপত্তা বলতেও একটা কথা আছে, আর কোনো প্রশ্ন নয়। ও শিট, এই বলে নিধি তিশাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আমি ড্রাইভ করছি। এমন সময় পিছন থেকে নিধি বলল, আগে যদি জানতাম বাবা এমন একটা ছোট লোককে কাঁধে ঝুলিয়ে দিবে, তাহলে কখনো বার্থডে পার্টিতে আসতাম না। তিশা বলল, এই নিধি বাদ দে না, বল আশার জন্মদিনের জন্য কি নেওয়া যায়। নিধি বলল, আমি ডায়মন্ডের হার নিয়েছি, এটা দিলেই চলবে। তিশা বলল, কিন্তু এছাড়া আনকমন কিছু সাদামাটার মধ্যে গিফট করা গেলে ভালো হতো না। আচ্ছা রাজ তুমি বলো, এছাড়া আর কি গিফট দেওয়া যায়। আমি মুচকে এসে বললাম, ম্যাম বারবি ডল গিফট করেন, সাথে আপনাদের প্রিয় কোনো লেখকের প্রিয় কোনো বই গিফট করতে পারেন। সামনে একটা লাইব্রেরি আছে, সেখানে সব রকমের বই পাবেন। তিশা বলল, ওয়াও সত্যিই তো, সামনে দাঁড় করিও। হুমায়ুন আহমেদের হিমসমগ্র আশা পড়তে চেয়েছিল, সেটা গিফট করলে দারুণ হবে। গিফট কিনে যথাসময়ে বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করলাম। যদিও আমি বাসায় যেতে চাইনি, তিশার অনুরোধে গিয়েছিলাম। বার্থডে পার্টিতে নিধি অনেক ড্রিঙ্কস করেছে, তিশা না করা সত্ত্বেও। রাত 12টার দিকে বার্থডে পার্টি শেষ হলে সবাইকে বিদায় জানিয়ে আবার বাসার দিকে রওনা হই। তিশা তার বাসার সামনে এসে দাঁড়াতে বলে। গাড়ি দাঁড় করালে তিশা নিধির কাছ থেকে বিদায় নিয়ে বলে, রাজ আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, তোমার ফোনটা একটু দিবে। আমি বললাম, এই নেন। তিশা ফোনটা নিয়ে তার নাম্বারে ফোন দিতেই তার কাঁধে ভ্যানিটি ব্যাগে রাখা ফোনটা বেজে উঠলো। আমার ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। দিদি বলল, এই লুচ্চা এবার চল, কোনো জায়গায় আর দাঁড়াবি না। আমি ম্যাডামকে একদম বাসায় পৌঁছে দিই, বাট ম্যাডাম ঠিক মতো হাঁটতে পারছে না। ড্রিঙ্কস কোনোদিন খাইনি, তাই মাথা ধরেছে বুঝতে পারলাম। ম্যাডামকে তার রুমে নিয়ে শুইয়ে দিতেই ম্যাডাম বমি করে দিল। আমার ড্রেসে তো পড়লই বমি, সাথে ম্যাডামের ড্রেসটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই কাজের মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে তুলে ম্যাডামের ড্রেস চেঞ্জ করে দিলাম। ম্যাডাম কাজের মেয়েটাকে চলে যেতে বলল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় কাজের মেয়েটা বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। আমি ম্যাডামের রুমে যেতেই ম্যাডাম বলল, এই আমাকে রেখে কোথায় গিয়েছো? আমার ভয় করে না বুঝি? আমার ভয় করছে, তুমি রুম থেকে যেও না। আমি বললাম, ম্যাডাম এসব কি বলছেন, আপনি ঘুমান, সব ঠিক হয়ে যাবে। আমার কলার ধরে টান মেরে বিছানায় ফেলে দিল নিধি। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার ভয় করছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব মনে হচ্ছে। তুমি আমাকে একা রেখে যেও না, আমার মাথাটা কেমন যেন করছে, মাথায় হাত বুলিয়ে দাও। নিধি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, মাথাটা ছোট্ট মুরগির বাচ্চার মতো বুকে লুকিয়ে রেখেছে। ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়াতে পারছি না, তাই বাধ্য হয়ে নিধির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে দেখে সে আমার বুকে শুয়ে আছে। আমার বুকে তাকে আবিষ্কার করতে পেরেই সে অগ্নিমূর্তি ধারণ করলো। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর কি করে সাহস হয় আমার বুকে নেওয়ার? তোকে যতটা খারাপ মনে করেছিলাম তার চেয়ে বেশি খারাপ তুই। ছি।
তোর ঘরে মা বোন নেই, সারা রাত তুই আমার রুমে আমার সাথে ছিলি। আমি বললাম, ম্যাডাম কালকে আপনি আমাকে জোর করে রেখেছেন, আর এমন অবস্থা ছিল যে আপনাকে একা রেখেও যেতে পারছিলাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। সে যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিল সে ড্রেস নেই। তার মানে কুর্তাটা তার সাথে। আসসালামু